তাই নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। অনেকদিন থেকে এই অভিযোগটা নানা পক্ষ করার চেষ্টা করেন। বিগত সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেন। কখনো একই রকম বলার চেষ্টা করেন, কখনো আরও খারাপ বলার চেষ্টা করেন, কখনো ভালো বলার চেষ্টা করেন। নানা পক্ষ নানা ধরনের কথা বলেন। কিছুদিন আগে জামাতের জানেন যে গতকাল রোববার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং তলব করে একটা চিঠি ধরে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে। আর এই প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাই আমাদের রাজনৈতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি খুবই উত্তপ্ত। আজকে ছাত্র আন্দোলন হয়েছে হাদিকে গুলি করার বিষয়ে। হাদি বর্তমানে সিঙ্গাপুরে আছে, তার চিকিৎসাধীন অবস্থায়। এর মাঝেই আবার শেখ হাসিনা হাদিকে নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে সারা দেশ এখন তোলপাড়। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হাদির বর্তমান কি পরিস্থিতি এবং শেখ হাসিনা কি মন্তব্য করেছেন হাদির বিষয়ে। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। আসুন আমরা বিস্তারিত জানি যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পেরেছে। মেঘমল্লার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি, কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসাবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর স্ক্রিপ্ট বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেইটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা স্রেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলোর শাহবাগী বামপন্থী সবাই গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই।
এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয়। কিন্তু ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে, দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে দুই পাখি নয়, 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা তাকে বের করেছে? সরকার হাসছে। এই ন্যারেটিভটা বিপজ্জনকভাবে চতুর, কারণ এতে একদিকে বিএনপিকে নিজের পায়ে নিজে কুড়াল মারলো টাইপ অপরাধী হিসেবে দাঁড় করানো যায়, আরেকদিকে ছাত্রলীগের সাবেক ট্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়াদোষী বানানো যায়। মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিম মাঝখানে নিরপেক্ষ সাজে। আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না, কেন কায়সার কামালরা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে? কেনই বা শিশির মনিররা আবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো? নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্রদল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয়, তাই না? কি বলেন? এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে, আন্তর্জাতিক ফ্রেম। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক। অনেকদিন থেকে এই অভিযোগটা নানা পক্ষ করার চেষ্টা করেন। বিগত সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেন। কখনো একই রকম বলার চেষ্টা করেন, কখনো আরও খারাপ বলার চেষ্টা করেন, কখনো ভালো বলার চেষ্টা করেন। নানা পক্ষ নানা ধরনের কথা বলেন। কিছুদিন আগে জামাতের আমির বলে ফেললেন, তার বক্তব্যটা প্রচণ্ড আলোচনায় এসেছিল। তিনি বলে ফেললেন যে মানুষ এখন বলে আগে খারাপ ছিলাম, এখন আরও খারাপ আছি। এই ধরনের বক্তব্য যখন প্রচার হয় এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলো যখন এই বক্তব্যগুলো সামনে আনে, তখন বর্তমান সরকার অনেক বেশি বিতর্কের মুখে পড়ে যায়। এবার আবার আরও বেশি বিতর্কের মুখে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে ফেলার চেষ্টা করলেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। ছাত্র অধিকার পরিষদ মানে গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের ছাত্র সংগঠন। তারা অদ্ভুত একটা দাবি করে বসলেন। বললেন যে এই প্রফেসর ইউনূসের চেহারার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। হঠাৎ করে এই ধরনের মন্তব্য কেন করলেন? আমাদের প্রধান উপদেষ্টাকে কেন বিতর্কিত করার চেষ্টা করলেন, তাও জুলাই আন্দোলন অভ্যুত্থানের পক্ষের শক্তিরা? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে তুলনামূলক চিত্রটা মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সব থেকে বেশি হচ্ছিল। মানে আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান তৈরি করার চেষ্টা করেন তারা তুলনামূলক চিত্রটা অনেক বেশি দেওয়ার চেষ্টা করেন যে বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে তার চাইতে অনেক ভালো ছিল আওয়ামী লীগের শাসনামল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে তুলনামূলক চিত্রে তারা সেই কথাটা বলার চেষ্টা করেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যখন এই বয়ান দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি সেটা কিভাবে দেখবেন? এটা কি এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি তাৎক্ষণিক উত্তেজনার একটা মন্তব্য? কিভাবে আমরা দেখতে পারি? ছাত্র অধিকার পরিষদ যে মন্তব্য করলো, যুগান্তর সেটা নিয়ে যে নিউজ করেছে, তাদের সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলনে যেভাবে তারা অভিযোগ করলো বর্তমান সরকার এবং প্রফেসর ইউনূসের দিকে অভিযোগের তীর ছুড়ল, সেটা একটা মারাত্মক ব্যাপারই দাঁড়াচ্ছে মনে হয়। যুগান্তর বলছে, প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ছাত্র অধিকার পরিষদ।
হঠাৎ করে এই প্রতিচ্ছবি কেন তারা দেখতে পাচ্ছেন? চলুন একটু বিস্তারিততে যাই। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, একেবারে সভাপতি স্বয়ং, তিনি বলেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশমাখা স্নেহ দিয়ে বোঝাতেন, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। কি মারাত্মক কথা! আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না। আজকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা তিনি বলেছেন। নাজমুল বলেছেন, আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, সেটি আমরা মেনে নিতে পারবো না। যমুনায় বসে কি শুধুমাত্র প্রধান উপদেষ্টা আরামায়েশই করে? রাষ্ট্র চালানোর কোনো কাজ করেন না উনি? এই অভিযোগটা কেন? মানে একটা মানুষকে আপনি অভিযোগ দেন, ঠিক আছে, কিন্তু যমুনায় বসে থাকবেন না তো তিনি কোথায় বসে থাকবেন? তিনি কি আমতলায় বসে থাকবেন? তিনি তো যমুনাতেই বসে থাকবেন। যমুনাতে বসে থেকেই তো তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করবেন, এবং তার ফিজিক্যাল ফিটনেসের জন্য তাকে ওই আরামায়েশেই বসে থাকতে হবে। কিন্তু মানে ব্যাপারটা কি এরকম যে রিক্সা চালানোই সব থেকে বেশি কঠিন কাজ, যেহেতু প্যাডেল মারতে হয়, আর এসি রুমে বসে থেকে মগজের যে কাজ করতে হয়, অর্থাৎ ব্রেন স্ট্রমিংয়ের যে কাজটা করতে হয়, সেই কাজটা খুব সহজ কাজ? আমার তো মনে হয় যে বিশ্ব স্বীকৃত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সব থেকে কঠিন কাজ হচ্ছে মগজের কাজ। সুতরাং ওই এসি রুমে বসে থেকে কিংবা শান শওকতের মধ্যে থেকে সব থেকে কঠিন কাজটাই তো প্রধান উপদেষ্টা করছেন। তাহলে তাকে অভিযুক্ত করা হচ্ছে কেন? তার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে কেন? ইলিয়াস আলীর ঘটনার সঙ্গে হাদির ঘটনাকে তুলনা করা হচ্ছে। হয়তো একটু বেশি ক্ষোভে, একটু বেশি রাগে এই বক্তব্যটা আসছে। তিনি আরও কি বলেছেন? আরও বলেছেন, এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের ওপর নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা। এটা একটা মানে অতটা ভয়াবহ না হলেও ব্যাপারটা, এটা একটা আশঙ্কারই ব্যাপার যে এই পরিস্থিতি, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষাপটে খুব একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারের আরও কর্মক্ষম হতে হবে, এটা খুবই স্বাভাবিক। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যেখানে সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নাই, সেখানে বৃহৎ কর্মযজ্ঞের জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। তাহলে কি আপনারা চাচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন না হোক? সেরকমটা কি? প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ যদি আপনি না বোঝেন, তাহলে পুঞ্জীভূত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হবে যমুনাতেও। আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দেন, আমরা ছাত্র জনতা যমুনা ঘেরাও করব। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে। ওদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনিও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আইন এবং পররাষ্ট্র উপদেষ্টা, 3 উপদেষ্টারই পদত্যাগ চেয়েছেন। 5টি দাবি তুলে ধরা হয়েছে সেখানে দাবিগুলো কি কি? দাবিগুলো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, কোনোভাবেই নির্বাচন করতে দেয়া যাবে না তাদেরকে, সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও আগামী 72 ঘন্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে, আওয়ামী লীগের কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না পারে, সেজন্য ইসিকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, 31শে আগস্ট ভিপি নূরের ওপরে হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচার করতে হবে। ওই যে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গিয়ে যে নূরের ওপরে হামলা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বিচার করতে হবে, সেই দাবিটা জানিয়েছেন। ভালো কথা, দাবি জানাতেই পারেন। দাবি জানানো আপনার নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার অংশ। যেহেতু বাংলাদেশে বাক স্বাধীনতা এই মুহূর্তে রয়েছে, সেহেতু আপনি দাবি জানাতেই পারেন। কিন্তু আমার মনে হয় যে প্রধান উপদেষ্টাকে যে অভিযোগে অভিযুক্ত করা হলো, সেটা একটু বেশি হয়ে গেল কিনা? দর্শক, আপনার কি মনে হয়? তুলনামূলক বিচার করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি প্রধান উপদেষ্টাকে যেভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন, সেটা কেমন হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। বাংলাদেশের আপনারা জানেন যে গতকাল রোববার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এবং তলব করে একটা চিঠি ধরে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে, আর এই উস্কানির সুযোগ দিচ্ছে ভারত। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। তলব করে প্রণয় ভার্মাকে বলা হয়েছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণের আহ্বান আবার নতুন করে জানানো হয়। বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর সংগঠিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়। ভারতীয় হাই কমিশনারকে তলব প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বলেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তারা প্রস্তুত। তবে এই যে প্রণয় ভার্মাকে তলব করার খানিক পরে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সও একটি বিবৃতি দিয়েছে। সাথে সাথেই ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব দাবি তুলে ধরে তা প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে 14 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময় তার অবস্থান জানিয়ে আসছে। ভারত এই বিবৃতির মাধ্যমে আবারও একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করল। বিবৃতিতে আরও বলা হয়েছে বন্ধু প্রতিম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার, বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে পাল্টাপাল্টি অবস্থান এবং বাংলাদেশ থেকে ভারত বিরোধী বিষোদ্গার প্রতিনিয়ত আমরা শুনছি। এমনকি গতকালকে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। 1971 সালের এই দিনে বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে এবং সেই হত্যার দায়ও গতকালকে আমরা দেখলাম। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলাম সরাসরি বুদ্ধিজীবী হত্যার দায়ও দিচ্ছে ভারতকে। গতকাল জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের বক্তব্য আমরা শুনলাম। ভারতকে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতের সেনাবাহিনী 1971 সালে। আস্তে আস্তে অবস্থাটা এমন হবে যে পাকিস্তানকে ভেঙেছে ভারত, ভারতের বিচার করতে হবে। এমন অবস্থাটা যদি হয়